ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি হোটেল থেকে। তো কালকে যাবো আমরা হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আর ওটা উনি কাকা বললেন যে ওটা নাকি মানে প্রান্তিক স্টেশন, বোলপুর পার স্টেশন প্রান্তিক, তো তারপরে স্টেশন নাকি কোপাই, আর সেখানে হচ্ছে ওই কঙ্কালীতলা মায়ের মন্দির। তো কালকে যাবো ওই জায়গাগুলো, আজকে যে সাইট সিন গুলো করবো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকে এই এক হিরোইন, পাশে আমার হিরো, এই যে হিরোর বাবা। সময় যে ঘনবসতি থেকে রবি ঠাকুর যে নির্জনে ফাঁকা জায়গায় এসেছিলেন, এসে শান্তিনিকেতন প্রতিষ্ঠান করেন রবি ঠাকুরের বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক সেই সময় 5টা বাড়ি তৈরি করেন। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এটা রবি ঠাকুরের বাড়ি। উনি গ্রীষ্মকালে মাটির বাড়িতে থাকতেন, বাড়িটার নাম হচ্ছে শ্যামলী। সেই বাড়িটা হচ্ছে একটি গল্প রয়েছে, নাম হচ্ছে পোস্ট মাস্টার। পোস্ট মাস্টার যে গল্পটার মধ্যে রতন বলে একটি মেয়ের যে ভূমিকা রয়েছে, তার নামে বাঁদিকের বাড়িটা যে সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন না, এই বাড়িটার নাম হচ্ছে রতন ফকির। রতন কুঠি। পোস্ট মাস্টার বুঝলেন তো, তার গ্রামগঞ্জের যে মানুষজন তখন যে আসতো শহরের দিকে, না তখন গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না। তখন মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর চিন্তা করলেন যে পশুদের জল পিপাসা পায়, এর জন্য তৈরি করলেন পান্থশালা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রাস্তার পথচারীদের কথা ভেবে গ্রীষ্মকালে একটু বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার ধারে এরকম পান্থশালা তৈরি করেছিলেন, যেখানে সিমেন্ট দিয়ে কতগুলি বসার জায়গা তৈরি করা হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বৃদ্ধ বটগাছটি ছোট্ট চারা এনে বপন করেছিলেন আজ থেকে বহু বছর আগে। এই জায়গাটি মাটি এবং পাথর দিয়ে 3টি ধাপে তৈরি করা হয়েছিল বলে এই জায়গাটির নাম হয় 3 পাহাড়। এত প্রাচীন একটা বৃদ্ধ বটগাছ, সেজন্য এখানে অনেক পশু পাখিও এই জায়গাটা নিজেদের আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে। এই বৃদ্ধ বটগাছটি আজও শান্তিনিকেতনের প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। হ্যাঁ, কুটিরবাসী যে কবিতাটি রয়েছে না, ওটা লেখা রয়েছে কুটিরবাসী। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি তালধ্বজ বলে যে জায়গাটা, এটা হচ্ছে কুটিরবাসী কবিতাটা এই বাড়িটার স্মৃতি বহন করছে। তো এটা হচ্ছে সেই তালধ্বজ। এখানে দেখতে পাচ্ছ বাড়িটার মধ্যে দিয়ে একটা তাল গাছ আছে, এর ভেতর দিয়ে বেরিয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এই সেই তাল গাছ যাকে ঘিরে রচিত হয়েছিল এই কবিতাটি। একটি গোলাকৃতি খড়ের চাল বিশিষ্ট কুঁড়ে ঘর, তার মধ্যেখান দিয়ে বেরিয়ে গেছে এই তাল গাছটি। জায়গাটির নাম তালধ্বজ। কুটিরবাসী কবিতাটি এই তালধ্বজ জায়গাটিকে কেন্দ্র করেই রচিত। বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি, আপনার হচ্ছে ইটালিয়ান স্টাইলস বসিয়ে তখনকার দিনে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন। উপাসনা গৃহ এখনো প্রত্যেক মঙ্গলবার বুধবার এখন উপাসনা হয়। সাদা পোশাক পরে যে কোনো ব্যক্তিকে এখানে প্রবেশ করানো হয়, উপাসনার জন্য অনুমতি দেওয়া হয়। এটি হলো সেই উপাসনা গৃহ যেটি বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এখানে আজও প্রতি বুধবার উপাসনা বা প্রার্থনা হয়ে থাকে। এখানে প্রবেশের জন্য সাদা পোশাকের প্রয়োজন। এটা হচ্ছে শান্তিনিকেতন গৃহ। যখন 11 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথমে এখানে আসেন, কলকাতা জোড়াসাঁকো থেকে ট্রেনে চেপে হাওড়া থেকে ট্রেনে চেপে শান্তিনিকেতন, তো মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে রবি ঠাকুর এসেছিলেন, এসে এই বাড়িতে প্রথম উঠেছিলেন। এটা হচ্ছে শান্তিনিকেতন সবার থেকে পুরোনো বাড়ি, নাম হচ্ছে শান্তিনিকেতন। এটা উপাসনা গৃহের পাশে রয়েছে বলে এর আরেকটা নাম হচ্ছে শান্তিনিকেতন উপাসনা মন্দিরটাকে ঠিক মতন যাতে ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে যাতে উপভোগ করতে পারে, এর জন্য এই শান্তিনিকেতন গৃহর সৃষ্টি। বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি উপাসনা গৃহের একদম পাশেই রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাড়ি একো মেবা দ্বিতীয়াং, যেটি শান্তিনিকেতন গৃহ নামেও পরিচিত। এখন এখানে সংরক্ষণ করে রাখার জন্য বাড়িটি এখানে প্রবেশ নিষেধ রয়েছে।
তলাতে একটা গাছতলাতে বিশ্রাম নিয়ে চলে, সেই গাছটার নাম হচ্ছে ছাতিম। ছাতিম গাছের তলায়? ছাতিম গাছতলাতে বিশ্রাম নিয়ে মনে আনন্দ পেয়েছিলেন, শরীরে আরাম পেয়েছিলেন, আত্মার শান্তি পেয়েছিলেন। আচ্ছা, তখন উনি চিন্তা ভাবনা করেন যে আমি 10 মিনিট বসাতে কোনটা যদি আমার ছাতিম এত গাছ? সুন্দর বলছি, আচ্ছা। সুন্দর অনুভূতি হয়, হ্যাঁ। বাচ্চারা যদি সকাল থেকে এখানে মানে ছোটবেলা থেকে যদি মানুষ হয়, হ্যাঁ। তাহলে তাদের মনোভাব বা শরীর কত সুন্দর থাকবে। হ্যাঁ। এর জন্য এখানে 5টা স্টুডেন্ট নিয়ে প্রথম ক্লাস শুরু হয়। হুম। হ্যাঁ, আচ্ছা। এই ছাতিম তলাতে। আচ্ছা। ওই যে ঘেরা গাছটা, ওটা হচ্ছে ছাতিম গাছ, ওইখানে বিশ্রাম নিয়েছিলেন। আর এই যে বেদিটা, এইদিকে যে বেদিটা, হ্যাঁ। এখান থেকে ক্লাস শুরু হয়েছিল। এখনো আম্রকুঞ্জে নার্সারি থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাসটা এইখানে শান্তিনিকেতন আশ্রমের মধ্যে হয়। নার্সারি থেকে এই ছাতিম। এটি হলো সেই ছাতিমতলা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে ধ্যান করতেন। এটি ছিল ঠাকুরের ধ্যানের বেদি। আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মাণ করা হয়েছিল। এখন আমরা এসে উপস্থিত হয়েছি রবীন্দ্রভারতীর মিউজিয়ামে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা করে এবং ছাত্রছাত্রী হলে তাদের জন্য 10 টাকা করে। তো এখানে টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করব। ব্যাস হয়ে গেল। এইখানে মিউজিয়ামে প্রবেশের আগে বাইরে একটা জুতো স্ট্যান্ড রয়েছে, ওরে বাবারে, পা সেখানে ফুলে জুতো যাচ্ছে। খুলে রেখে তারপর খালি জুতো পায়ে stand। মিউজিয়ামে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে। রবি ঠাকুরের ব্যবহৃত সমস্ত ধরনের জিনিসপত্র, তাছাড়া তিনি যে সমস্ত উপহার পেয়েছিলেন তার সব কিছুই মিউজিয়ামে খুব যত্ন সহকারে রাখা রয়েছে। তোমরা শান্তিনিকেতন আসলে একবার অবশ্যই এই জায়গাটি ঘুরে যেও। শান্তিনিকেতন মানেই হলো শান্তির জায়গা, আর এখানে গাছপালা ঘেরা সেরকমই একটা শান্তিময় পরিবেশ রয়েছে চারিদিকে। এখন আমরা যে বিল্ডিংটার সামনে রয়েছি এটির নাম হলো বিচিত্রা। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ব্যবহৃত বাড়িও এখানেই রয়েছে। এখানে রয়েছে রামকিঙ্কর বেজের তৈরি বিভিন্ন ধরনের স্ট্যাচু। আর এই যে সাদা রঙের বাড়িটি দেখতে পাচ্ছ, এর নাম হলো উদয়ন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থাকতেন। তার ব্যবহৃত সমস্ত ধরনের জিনিসপত্র, আসবাবপত্র এই বাড়িতে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত এই সেই গাড়ি, ফোর্ট গাড়ি, যেটা তিনি নিজে ব্যবহার করতেন, সেটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে সাজিয়ে রাখা রয়েছে। এই হলুদ রঙের বাড়িটিও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাড়ি, যে বাড়িটির নাম কোণার্ক বা কোণারক অনেকেই বলে থাকেন। এটি হলো পরবর্তী বাড়ি। এটি মাটির তৈরি একটি বাড়ি। এই বাড়িটির নাম শ্যামলী। কবিগুরু গ্রীষ্মকালে যখন একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন বোধ করতেন বা একটু শান্তিপূর্ণভাবে গরমকালে থাকার জন্য এই শ্যামলী নামে বাড়িটি তৈরি করেছিলেন। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ব্যবহৃত বাড়ি, যে বাড়িটির নাম পুনশ্চ। এই বাড়িটির চারিদিকে অনেক ছোট বড় ফুল গাছ লাগানো রয়েছে এবং বাড়িগুলো এখন বন্ধ রয়েছে এবং বাড়িগুলো বাইরে থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে, কিন্তু বাড়িগুলোর ভেতরে প্রবেশ নিষেধ রয়েছে, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আরেকটি বাড়ি, যার নাম হলো উদিচি। এই সমস্ত বাড়িগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বহন করে চলেছে আজও। আর এখান থেকে বাঁ দিকে এই জায়গা থেকে শুরু হয়ে গেল কলা ডিপার্টমেন্ট। পাথরের কাজ, কাঠের কাজ, মাটির কাজ সেখানে হয় বাঁ দিকে। কলা ভবন এটা। আমাদের
হচ্ছে ভারতবর্ষের আমলের একটা ট্র্যাক্টর বাণিজ্যের লাঞ্ছন করে আদিবাসী পরিবার সপরিবারে গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিয়েছে। হ্যাঁ দেখুন ওনার স্ত্রীর মাথায় রয়েছে ঝুড়ি, ঝুড়িতে রয়েছে খাদ্যদ্রব্য বিছানা, বাঁকে রয়েছে ওনার ছেলে মেয়ে, সঙ্গে রয়েছে পরিবারের কুকুর। বানিয়েছেন রামকিঙ্কর বেজ, নাম রাখা হচ্ছে দুর্ভিক্ষর ছায়া। আচ্ছা, ডান সাইডে যে হলুদ রঙের বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের পালিত কন্যা মীরা দেবী এই বাড়িতে থাকতেন। আচ্ছা, মালঞ্চ। আচ্ছা, বাঁদিকে এই ট্র্যাক্টরটার নাম হচ্ছে কলের বাঁশি, বাণিজ্যের রামকিঙ্কর বেজ। আদিবাসী পরিবার, মানে মেয়েরা ধান মিলে কাজ করছে, মধ্যন্তরের সময় টিফিনের সময় খড় ছুটি হয়েছে, আবার বাঁশি বেজে উঠেছে, কাজে জয়েন দিতে হবে, কাজের দিকে রওনা দিয়েছে। সে সময় ঝড় উঠেছে, ঝড়ে আঁচল পিছনের দিকে উঠছে, বাচ্চা মায়ের আঁচল ধরে টানছে। ওদের বাবা ননি দে এটা সঙ্গীত ভবন, সঙ্গীত ভবন এটা। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে নন্দলাল বসুর। ডান সাইডে ওনার নাম বয়েজ হোস্টেল, নাম হচ্ছে নন্দন সদন বয়েজ হোস্টেল। নন্দন সদন বয়েজ হোস্টেল। আর এটা নন্দন কি বললেন, এটা কার? ও নন্দলাল বসুর বাড়ি, আর্টিস্ট। বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটার নাম হচ্ছে অতিথি। অর্থ হচ্ছে আশুতোষ সেন। সমস্ত সেন নামটা দেওয়া হচ্ছে রবি ঠাকুরের। এখন বর্তমানে পাহারা দেওয়ার জন্য পুলিশ রয়েছে। দাঁড়াতে দেবে না নাকি? না, দাঁড়াতে দেবে না। ঠিক আছে, আমি দেখলাম তো ন দিয়ে নামটা। অমর্ত্য সেন পড়াশোনা করেছিলেন কৃষি অর্থনীতি। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বিল্ডিং। আমাদের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পার্টের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের পার্টে শান্তিনিকেতন ভ্রমণের যে সমস্ত অন্য জায়গাগুলি ঘুরেছি আমরা, তার সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।